আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র জটিল সংখ্যা এই অধ্যায়ে আজকে আমাদের সুপার স্পেশাল 5 নম্বর লেকচার। আমাদের আজকে স্পেশাল 5 নম্বর লেকচারে আমরা স্পেশাল কিছু ম্যাথ সলভ করব। আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে বেসিক ক্লাস এবং পাশাপাশি সৃজনশীল প্র্যাকটিস করতেছিলাম বই থেকে, প্লাস হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে ইটিসি। আমরা চেষ্টা করব এখন থেকে আমাদের এমসিকিউ পার্টগুলো নিয়ে আলোচনা করতে আস্তে আস্তে। তো আমি টপিক ওয়াইজ পড়িয়ে যাই, ম্যাথগুলো করিয়ে যাই, তারপর আস্তে আস্তে আমরা এমসিকিউ দিকে দেখবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের 5ম নম্বর লেকচারে আমরা মূলত আলোচনা করব আমাদের স্পেসিফিক কিছু বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, যেগুলো আমাদের মূলত কর্ণঙে আসে। তো চলো শুরু করি। তো হায়ার সেকেন্ড পেপারের জন্য আমরা যেই বইটা ফলো করতেছি অসীম কুমার সাহা স্যারের বই, তোমরা দেখতে পাচ্ছ। এই বই থেকে আমি তোমাদের মেন বইয়ের ম্যাথগুলোর টাইপ দেখা দিব এবং কোন ম্যাথ সলভ করবো সেটাও দেখা দিব, এবং আমি নোট নিয়ে ক্লাস শুরু করব। তো চলো শুরু করি আমাদের আজকের আলোচনা। তো তৃতীয় অধ্যায়ের জটিল সংখ্যায় আমরা ছিলাম। তো আমাদের 3A নিয়ে আলোচনা হচ্ছিল। এই যে 3A, গত লেকচারে আমরা 3A যে অঙ্কটা করেছিলাম লাস্ট অফ অল, এই স্পেশাল অঙ্কটা করছিলাম। টাইপ 2 এর মধ্যে এই অঙ্কটা আমরা সলভ করছিলাম, যেখানে সিলেট বোর্ড 2017 সালে ছিল আমার এটা। সেখান থেকে আমাদের আর্গুমেন্ট রুট জেড নির্ণয় করতে হয়েছিল। তো এই টাইপটা আমরা শেষ করছি, এবং আমি বলছিলাম বাড়ির কাজ থাকবে কিছু কিছু প্রশ্ন যেগুলো তোমরা নিজেরাই করতে পারবা। এখন আমরা আসব পরবর্তীতে আমাদের টাইপ 4 এর মধ্যে। টাইপ 3 প্রশ্নগুলো অ্যাডমিশনে আসে, এইচএসসিতে আসে না। তো তারপরেও দেখে যাব এক সময়, পরে দেখব। আপাতত আমি আজকে ক্লাসের জন্য এই ম্যাথগুলো দেখাবো। টাইপ 4 এর মধ্যে অনেকগুলো ম্যাথ আছে। এই ম্যাথগুলোর মধ্যে আমরা আজকে দেখব এই ম্যাথটা আগে, যেটা কুমিল্লা বোর্ড 2017 সালে আসছিল কর্ণঙে। এখানে লিখছে 1/, তুমি জায়গা, আচ্ছা ঠিক আছে সোহান, চলে যাবা কি এটা আমাকে জানাও। আচ্ছা, তাহলে যেহেতু পারো, প্রবলেম নাই, তাহলে চলে যা। আমি তো মনে করছি হয়তো এটা আবার দেখবা, প্রবলেম নাই, তাহলে তুমি তোমার পড়ায় পড়ো, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ বলছো, খুশি হলাম। তো এখন যেটা খেয়াল করেন আপনারা। তো যেটা বলতেছিলাম, তো আমাদের এই যে প্রশ্নটা লেখা আছে, এই প্রশ্নটা হচ্ছে আমাদের, একটু এটা আমি ঠিক করে নিই। হ্যাঁ, এই প্রশ্ন হচ্ছে আমাদের 1/2 - i এর আর্গুমেন্ট নির্ণয় করো। প্রশ্নটা খেয়াল করবা, 1/2 - i এর আর্গুমেন্ট নির্ণয় করো, এটা হচ্ছে প্রশ্ন। কুমিল্লা বোর্ড 17 সালে আসা প্রশ্ন। তো আমি এই প্রশ্নটা সলভ করব আর্গুমেন্ট বের করার জন্য। মনে রাখবা, আর্গুমেন্টের এই টাইপের অঙ্কর একটা স্পেশাল ট্রিক্স আছে, সেই ট্রিক্সটাই আমি তোমাদের আজকে শেখাবো। তো আমি নোট নিয়ে শুরু করতেছি, কীভাবে কাজটা করতে হয় দেখবা। তো আমি নোটের মধ্যে লিখছি, দেখো। তো আমাদের প্রশ্ন হচ্ছে এটা, কুমিল্লা বোর্ড 2017 সালে আসা প্রশ্ন, ক নং। তো আমি প্রশ্ন লিখলাম, প্রশ্ন হচ্ছে 1/2 - i এই সংখ্যাটির আর্গুমেন্ট নির্ণয় করো। আর্গুমেন্ট মানে হচ্ছে কোণের মান নির্ণয় করা বোঝায়। যারা বিগত ক্লাসগুলো দেখছিলেন 1 থেকে 4 পর্যন্ত, মোটামুটি জানেন যে আর্গুমেন্ট আসলে জিনিসটা কি। আর্গুমেন্ট ছিল আমাদের কোণের মান নির্ণয় করা সিস্টেম। তো স্মৃতি, তুমি আজকে প্রথম, তো জাস্ট দেখো, কষ্ট করে দেখো কীভাবে ক্লাস করাচ্ছি। তোমাদের যেই ব্যাচে ক্লাস হবে সেই ব্যাচে আমি শুরু থেকে পড়াবো, তখন বুঝতে পারবো। আপাতত জাস্ট জয়েন করছো, খুশি হলাম। তো এখন আর্গুমেন্ট বের করার এই রকম অঙ্কের নিয়মটা হচ্ছে ভগ্নাংশ নিয়ে চিন্তা করতে হয়। তো প্রথমত অঙ্কটা আমি সাজায় লিখবা, মনে করি এটা হচ্ছে একটা সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে জেড। মনে করি জেড ইকুয়াল টু 1 - 2i। খেয়াল করবা, আসলে জেড দ্বারা আসলে জটিল সংখ্যাকে প্রকাশ করা হয়। জেড দ্বারা জটিল সংখ্যাকে কী করা হয়? প্রকাশ করা হয়। তো লিখলাম জেড ইকুয়াল টু 1/2 - i। এটা হচ্ছে আমাদের সেই সংখ্যাটা, যে সংখ্যাটা আমরা একটা প্রতীক দিয়ে প্রকাশ করলাম। তুমি চাইলে অন্য প্রতীক দিয়ে প্রকাশ করতে পারো, কিন্তু আসলে জটিল সংখ্যাকে জেড দ্বারাই মূলত প্রকাশ করা হয়ে থাকে, এই জন্য জেড দ্বারাই প্রকাশ করলাম। নাদিয়া, জানাত মোহনা, ইমরান, রুদ্র, স্মৃতি, বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন আমাদের বে করতে বলছে কি? আর্গুমেন্ট বে করতে বলছে। আর্গুমেন্ট মানে কোণের মান বে করতে বলছে। এখন একটা কথা খেয়াল রাখবা। হ্যাঁ বলো। ভাইয়া বলো।
অ্যান্সার কি তুমি বের করছো? করছিলাম তো। বলো অ্যান্সার কত পাইছো আমি দেখি। 10 inverse 1 half। বুঝি নাই, আবার বলো তো। 10 inverse 1 half। 10 ইনভার্স হাফ, হ্যাঁ এক্সিলেন্ট, উত্তর রাইট। 10 ইনভার্স হাফ হয়েছে। আমারও তাই হয়েছে। ওকে, থ্যাংক ইউ, খুশ হলাম। এখন হাফের কি মান নেই? আসলে হাফের মান হয় না, এভাবে রেখে দিবা। তবে মান চাই লিখে দিতে পারো, ডিগ্রি ফর্মে যে মানটা আসবে সেই মানটা লিখে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা খেয়াল করো তো আমি এই অঙ্কটা কীভাবে করবো। 10 inverse হাফ লিখে হবে না, হাফের তো স্যার কোনো মানই নেই, তাহলে কি করব? 10 ইনভার্স হাফ বলি, ক্যালকুলেটরে বের করা যাবে? টেবিল ক্যালকুলেটর বের করা যাবে। 10 ইনভার্স 0.5 লিখলে মানটা বের হয়ে যাবে, তুমি করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, তুমি এটা দেখতে পারো, চেক করতে পারো, তুমি দেখবে। হ্যাঁ ওটাই আসবে, রেজাল্ট আসবে ডিগ্রিতে ওইটাই। আর হচ্ছে গিয়ে তোমার কোণের মান যেটা আছে ওইটাই রেখে দিবা, যদি ডিগ্রি করতে না চাও। ওই 10 ইনভার্স যা আছে তাই রেখে দিবা, তাহলেই হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে এবার নেক্সট পরবর্তী যাই। তো বলি শর্টকাট নিয়মটা কি বা স্পেশাল ট্রিক্স কি। ভগ্নাংশ ফর্মে যদি এরকম অঙ্ক আসে, শুধুমাত্র আর্গুমেন্ট বের করার জন্য এই টেকনিকটা আমরা ফলো করব। টেকনিকটা হচ্ছে সবসময় হরে তাকাবো, হরে যে চিহ্ন থাকবে ঠিক অপোজিট চিহ্ন দিয়ে উপরেও গুণ করব, নিচেও গুণ করব। আমি আবারও বললাম, ভগ্নাংশযুক্ত এরকম অঙ্কের জন্য হরে তাকাবো, হরে যে চিহ্ন থাকবে ঠিক তার অপোজিট চিহ্ন দিয়ে উপরেও গুণ করব, নিচেও গুণ করব। অর্থাৎ আমাদের হরে আছে 2 মাইনাস আই, এখন আমরা 2 প্লাস আই এই জিনিসটা উপরেও গুণ করব, নিচেও গুণ করব, এটা হচ্ছে নিয়ম। বুঝতে পারছি, অনুবন্ধী যুগল রাশি। হ্যাঁ এক্সেলেন্ট, থ্যাংক ইউ। অনুবন্ধী তুমি কেমনে বুঝলা স্মৃতি? কারণ স্যার প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করি আমরা, আর মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করি, মানে 19 এ করছিলাম, এটা অনুবন্ধী যুগল রাশি বলে আর কি। এক্সেলেন্ট, কি হইলো দেখছো? তোমাদের স্কিন কালো হয়ে গেছে না? হ্যাঁ স্যার, কারেন্ট চলে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ দেখছো, আমার কারেন্টটা চলে গেছে, কি একটা অবস্থা। এখন লাইট আমি খুঁজতেছি, কারেন্ট চলে গেছে আলহামদুলিল্লাহ, আমার তো ওয়াইফাই চলতেছে। তোমরা তো জানো ম্যাজিক, জাদু। ওই যে দেখছো চলতেছে ওয়াইফাই, দেখা যাচ্ছে? শুনতেছো সবাই? একটু আমাকে জানাও, অন্ধকারে আমি কথা বলতেছি। হ্যাঁ তো দেখছো ওই যে কারেন্ট চলে যাওয়ার পরেও কিন্তু তোমাদের জন্য কষ্ট করেই আমি এই পাওয়ার ব্যাংকটা কিনছি, প্রায় 2000 টাকার মতো লাগছে খরচ। আমি একটু লাইটটা নিয়ে আসি, একটু ওয়েট করো। কারেন্ট চলে গেলে যাতে আমাদের ক্লাস মিস না হয়, এই জন্য আমরা চেষ্টা করতেছি যেভাবেই হোক ক্লাস অব্যাহত রাখতে। আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে পাওয়ার ব্যাংক কেনার পরে। আইপিএসের মতো সিস্টেম আর কি এটা, কিন্তু বাসা আইপিএস নাই, বাসা আইপিএস থাকলে তো জ্বলতোই। যাই দেখি আমরা তো যেটা বললাম আর কি, ওই যে গুণটা করতেছি আমরা, যে উপরেও লবকে গুণ করলাম 2 প্লাস আই দিয়ে, নিচেও হরকে গুণ করলাম, হরে তো আগে থেকে ছিল 2 মাইনাস আই, 2 প্লাস আই দিয়ে গুণ করলাম। এবার বাকি ব্যাপারটা খেয়াল করো, এটা সবসময় খেয়াল রাখবে, প্রতিটা ভগ্নাংশের যে অঙ্কগুলো আসবে প্রত্যেকটাতেই আর্গুমেন্ট বের করার জন্য নিচেটার অপোজিট চিহ্ন দিয়ে গুণ করবা। অপোজিট চিহ্ন মানে এই চিহ্নটা চেঞ্জ করবা, মানে আয়ের সামনে যে চিহ্ন থাকবে তারকেই চেঞ্জ করবা। যদি থাকতো 2 প্লাস আই, তাহলে গুণ করতাম 2 মাইনাস আই উপরেও, 2 মাইনাস আই নিচেও। ব্যাপারটা কি বুঝতে পারছো সবাই? এটাই নিয়ম, এই নিয়ম মতোই আমাদের সামনে যেতে হবে, প্রতিটা অঙ্কেই এভাবে করতে হবে। একটু আমাকে জানাও, কথা বলো, বুঝতে পারছো কিনা, রেসপন্স করতে হবে। আচ্ছা এবার দেখো গুণ করি, উপরে 1 দিয়ে যদি গুণ করি 2 প্লাস আই থাকবে, নিচে যদি আমরা গুণ করি, দেখো এখানে এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়, কারণ এখানেও যাহা এখানে তাহা। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দাও। হ্যাঁ ভেরি গুড, তো আমি লিখে দিলাম এখানে। তো এখানে কথা হচ্ছে যে উপরে 2 প্লাস আই যা আছে তা রাখলাম, নিচে আমাদের এ হচ্ছে 2 আর বি হচ্ছে আই, তাহলে 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, 2 তো এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে আই স্কোয়ার। এবার দেখো এটা বুঝতে পারছো? এতটুকু আমাকে জানাইও, কথা বললো। এখন আই স্কোয়ারের মান আছে বুঝছো, আই স্কোয়ারের মান হচ্ছে -1, তো এই জন্য আই স্কোয়ারের মানটা আমি বসা দিলাম, সাইড নোটে লিখলাম আর কি, এই যে এখানেও সাইড নোটে লিখলাম, লব হরকে 2 প্লাস আই দিয়ে গুণ করে, এখানেও সাইড নোট লিখতে হবে। আই স্কোয়ারের মান হচ্ছে -1, মুখস্থ রাখবা। তো
2 স্কোয়ার মানে 4, মাইনাস তো মাইনাস, আই স্কোয়ার মানে -1 দিয়ে বসাই দিলাম, -1 ব্র্যাকেট দিয়ে বসালাম, কারণ কি পাশাপাশি দুইটা মাইনাস, এই জন্য। বুঝছো লাইনটা? তাড়াতাড়ি বলো। এরপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হবে, তো 2 + i/4 + 1, তো এখানে ক্যালকুলেট করলে হবে কত? 2 + i/5। বুঝছো এতটুকু? দ্রুত বলো। বুঝছেন? জি স্যার। এখন এই নিচের এই 5 দিয়া উপরেরটাকে ভাগ করবা, আবার এই আইটাকেও ভাগ করবা, তাহলে 2/5 + i/5। আসলে এটা আমার করতে হবে, এটাকে বলা হয় বাস্তব অংশ অবাস্তব অংশ আলাদা করা। এখানে 2 হচ্ছে বাস্তব আর i হচ্ছে অবাস্তব, তো 2 কে 5 দিয়ে ভাগ করছি, আবার সূত্রে প্লাস, এখানে যেহেতু প্লাস ছিল, আবার i কে 5 দিয়ে ভাগ করছি, এটা হচ্ছে অবাস্তব অংশ, i হচ্ছে অবাস্তব অংশ। এখন i/5 কে লেখা যায় 1/5 × i, অর্থাৎ আমরা পেয়ে গেলাম z এর একটা স্পেশাল ফর্ম 2/5 + 1/5 × i, কারণ আইটা উপরে থাকা যেই কথা, ডান পাশে থাকা একই কথা, উপরে 1 রইল। এই এতটুকু অংশ বুঝতে পারছো কিনা একটু আমাকে জানো। এখন না, এটার মান এটা না, এটা হচ্ছে ভাঙানোর নিয়ম। এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশযুক্ত সংখ্যাকে বাস্তব অংশ আর অবাস্তব অংশে আলাদা করার নিয়ম। এবার আমাদের বের করতে হবে আর্গুমেন্ট। যদি i এর বদলে অন্য কোনো সংখ্যা থাকতো বা অন্য কোনো ওয়ার্ড থাকতো তাহলে কি হতো না? না না, মানে তাহলে এভাবে মানতে হইতো না না, তখন আমার অন্য ফর্ম হতো। এখানে i দ্বারা তো অবাস্তব মান বোঝাচ্ছে, এখানে i দ্বারা বোঝাচ্ছে, হ্যাঁ এখানে i দ্বারা বোঝাচ্ছে অবাস্তব সংখ্যা। এটা আসলে জটিল সংখ্যা, তো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায়, বুঝছো? জটিল সংখ্যার মধ্যে i এর একটা স্পেশাল বেনিফিট আছে, স্পেশাল নিয়ম আছে, সেই হিসাবে এটা খাটতেছে, বুঝছো? আচ্ছা, এখন এইটার আমরা পরবর্তী পেয়ে যাব। এই সংখ্যাটাকে আমাকে বিন্দুতে রূপান্তর করতে হবে। এই সংখ্যা থেকে বিন্দু বের করা যায়। বাস্তব অংশ হচ্ছে x এর মান, অবাস্তব অংশ হচ্ছে y এর মান। তো আমরা আসলে বলবো যে এখানে আমার যেই সংখ্যাটা আছে 2/5 + 1/5i, এর ক্ষেত্রে বিন্দু হবে 2/5, 1/5 বিন্দু। মানে এখানে জাস্ট এই বাস্তব অংশটা x এর মান ধরবা, অবাস্তব অংশটা i বাদ দিয়ে y এর মান ধরবা। তার মানে x এর মান হচ্ছে 2/5, y এর মান হচ্ছে 1/5। এটা হচ্ছে একটা বিন্দু। কথা কি বুঝতে পারছো? এভাবে আসলে বলতে হয়, সাজানোর নিয়ম হচ্ছে এটা। একটা জটিল সংখ্যা থেকে এর বিন্দুটা বের করতে হয়। বুঝছো এতটুকু? এখন এই বিন্দুটা কত নং চতুর্ভাগে পড়বে? x এর মানও পজিটিভ, y এর মানও পজিটিভ, এটা হবে 1 নং চতুর্ভাগের বিন্দু। তো লিখে দিব যে এই জটিল সংখ্যা থেকে যে বিন্দুটা পাইছে সেই বিন্দুটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। এটা হচ্ছে সাজিয়ে লেখার নিয়ম। সবাইকে বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাইও। এই জটিল সংখ্যাটা এত বিন্দুতে অবস্থান করে, এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। এখন প্রথম চতুর্ভাগের জন্য আর্গুমেন্টের সূত্র কি? আমার চার্জ আলে একটা চার্জও কম। প্রথম চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্র হচ্ছে শুধু থিটা, মুখস্থ করবা। প্রথম চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্র হচ্ছে কি? থিটা, পড়াইছিলাম সব তোমাদের, কিন্তু এগুলো সব পড়ানো হয়েছিল। আমি একটু দেখি ওই আর্গুমেন্টের নোটটা একটু বের করি, সূত্রের নোট, একটু ওয়েট করো। আমরা যে আমাদের একটা স্পেশাল ক্লাসে পড়ছিলাম না, এই যে আর্গুমেন্ট বের করার 4টা নিয়ম ছিল। প্রথম চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্র হচ্ছে থিটা, থিটার সূত্র আবার হচ্ছে tan ইনভার্স মডিউলাস অবাস্তব অংশ বাই বাস্তব অংশ। আবার দ্বিতীয় চতুর্ভাগের জন্য আর্গুমেন্টের সূত্র হচ্ছে পাই মাইনাস থিটা, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ? এই যে এটা। আবার তৃতীয় চতুর্ভাগের জন্য আর্গুমেন্টের সূত্র হচ্ছে -পাই প্লাস থিটা। 4 নম্বরের জন্য হচ্ছে কি? মাইনাস থিটা। তো যেহেতু আমার এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে বিন্দুটা, এই জন্য তার থিটার সূত্র হবে tan ইনভার্স মডিউলাস অবাস্তব বাই বাস্তব, y/x মানে অবাস্তব বাস্তব আর কি। এখন দেখো এই জায়গার মধ্যে অবাস্তব অংশ হচ্ছে 1/5। এটা তো আমি ক্লাসে করাইছিলাম। আচ্ছা, এই নোটটা হয়তো পাও নাই, নোটটা লিখে নাও। হ্যাঁ দেখো। জি স্যার, ওই যে তৃতীয় চতুর্ভাগে স্যার এটা মাইনাস হলো কেন সেটা বুঝতে পারছি না। এটা আসলে বিপরীত দিক থেকে দেখেছো যে -পাই প্লাস থিটা, বিপরীত দিক থেকে গাইস গেছে। আর এটা ছিল কি x অক্ষের পজিটিভ দিকে, এখন নেগেটিভ দিকে গেছে, এইজন্য। বুঝছো? মানে x অক্ষের নেগেটিভ দিকে গেছে এইজন্য মাইনাস পাই, মানে সরি, অ্যান্টি ক্লকওয়াইজ গেছিল দেখে প্লাস, ক্লকওয়াইজ গেলে মাইনাস। আগে দুটো ছিল অ্যান্টি ক্লকওয়াইজ। আরে আমার চতুর্থ চতুর্ভাগ এটাও মাইনাস হয় বলতেছি, ওইটা আমার আসলে চার্জ নাই, বুঝছো? একটু আমি একটু ছোট বোনের ফ্লাশ নিয়ে আসি। সাবিনা
আচ্ছা, একটু কষ্ট হচ্ছে মনে হয়, আমারও কষ্ট হচ্ছে, তোমাদের কষ্ট হবে। দেখো, ছোট বোনের মোবাইলে ফ্লাশ দিয়ে ক্লাস নিচ্ছে, এখন দেখা যাচ্ছে? জি স্যার। স্যারটা আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা বলি, এই এই নোটটা আমি পড়াইছিলাম, নোটটা দিব না, এই ক্লাসটা দিব, দেখে নিও, বুঝছো? এখন যেহেতু আমার কারেন্ট নাই, একটু সমস্যা হচ্ছে ক্লাস নিতে। একটু স্যার একবার বলেন। এই যে চতুর্থ আমি দেখা দিই, 4 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বারটা বেলায় আমি ক্লক ওয়াইজ ঘুরবো আর কি, বুঝছো? এই যে ক্লক ওয়াইজ ঘুরবো, 4 নাম্বারে এটা থাকবে, ক্লক ওয়াইজ গেলে মাইনাস সেটা হবে জাস্ট, বুঝছো? মানে প্রথম চতুর্ভাগে স্যার tan ইনভার্স y বাই x, আর এটা হবে মাইনাস tan ইনভার্স y বাই x। হ্যাঁ, বুঝছো? এটাই আমার আজকে এখানে বলো স্যার 2 পাই, এখানে তো স্যার 2 পাইটা কমপ্লিট করিনি, মানে 4 নম্বর চতুর্ভাগে নিয়ে আবার ফিরে এসেছে, তাহলে 2 পাই মাইনাস থিটা হতো না? সেটাও করা যায়, কিন্তু আমাদের এই ক্ষেত্রে শুধুমাত্র এই অধ্যায়ের ক্ষেত্রে এটা ওইটা পরিবর্তে এটা করছে, সেটা হয়, সেটা সরলরেখার ক্ষেত্রে আমি ইউজ করি, কিন্তু আমার জটিল সংখ্যার মধ্যে এটা ইউজ করা হয়, সেটাও রাইট এটাও রাইট, তবে এটা ইউজ করা হবে তাই আমরা এটা ইউজ করব, বুঝছো? জি স্যার। আচ্ছা, আজকে হচ্ছে আমার একটু ব্যস্ততা আছে আবার, কারণ আজকে আমার একটা ভাইয়ের জন্মদিন, বুঝছো? তো প্রোগ্রাম হচ্ছে বাসায়, কিন্তু আমি এখন পড়াচ্ছি তোমাদের, আসলে প্রোগ্রামে যাওয়া উচিত, এখন কোনোরকম পরে আমি যাচ্ছি। দেখো, তো এখন কথা হচ্ছে আর্গুমেন্টের সূত্র, প্রথম চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্র হচ্ছে থিটা। আচ্ছা, ক্লাস শেষ করে যাই, যেহেতু ক্লাস নিতে হবে একটু। এখন সূত্র হচ্ছে টেন ইনভার্স সূত্র অবশ্যই কি টেন ইনভার্স হবে, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই হচ্ছে 1/5, এক্স হচ্ছে 2/5, 1/5 উপরে, নিচে হচ্ছে 2/5, মডুলাস কেন দিলাম, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, এজন্য। বুঝছো না সূত্রটা এতটুকু? এখন এটা ক্যালকুলেশন করতে পারো, 1/5 প্রথমে লিখবা, টেন ইনভার্সকে মডুলাসটাকে তুমি ফার্স্ট ব্র্যাকেট লিখতে পারো, সমস্যা নাই, 1/5 লিখে ইন্টু ভগ্নাংশ উল্টা গেল আর কি, উপরে চলে গেল যেহেতু 5/2, 5 কাটাকাটি 1/2, তো টেন ইনভার্স 1/2 হবে আমার রেজাল্ট। তবে এটাকে চাইলে ডিগ্রি ফর্মেও রেজাল্ট বের করতে পারি, সেটা হবে 26.57 ডিগ্রি। মনে রাখবা, পরীক্ষাতে আমরা মূলত এই ফর্মটাই রাখবো, টেন ইনভার্স হাফ, এটাই উত্তর হবে। চাইলে কেউ এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, উত্তর এটাই সঠিক। আমাদের টেন ইনভার্স হাফের কোনো ডিগ্রি মান নাই, আমরা জানি মুখস্থ মান আমরা পারি না, এর জন্য এটাই রেখে দিব। যে কোনো একটা অঙ্ক করার সময় দেখবা সাইন ইনভার্স, টেন ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, হাবিজাবি, যদি তুমি মান না জানো ওইটাই রেখে দিবা, ওই ফাংশন সহ ওইটাই রেখে দিবা, যদি চাও মান বের করতে পারো, কোনো সমস্যা নেই। কথা বুঝছো? রেসপন্স করো, বুঝতে পারছো? কারেন্ট চলে আসছে। জি স্যার। আচ্ছা, এটা হইল, এটা আমার কমপ্লিট। এবার আজকে ক্লাসের সর্বশেষ অঙ্কটা আমি জাস্ট দেখাচ্ছি, সেটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রেখো। এখান থেকে দেখাই, সিলেট বোর্ড 2022 সাল আসা, এটার ক নং প্রশ্ন আসছে। এটাই জাস্ট চাইছে মডুলাস নির্ণয় করো, দেওয়া আছে 1 + 2i ভাগ 1 - 3i এর মডুলাস নির্ণয় করো। এখন এই টাইপের অঙ্কে আমরা কি করতাম, যদি আর্গুমেন্ট বের করতে বলতো, নিচেরটার অপোজিট চিহ্ন দিয়ে উপরে গুণ করতাম, নিচে গুণ করতাম, কিন্তু মডুলাস বের করতে বললে এত কাহিনী করা লাগে না, একটা সুন্দর নিয়ম আছে, সেটা আমি শিখাবো। তো এখন এই সংখ্যাটির মডুলাস বের করার জন্য আমরা ধরে নিব, মনে করি এটা হচ্ছে একটা সংখ্যা জেড, মনে করি জেড ইকুয়াল টু 1 + 2i বাই 1 - 3i। কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। আর্গুমেন্ট বললে একটু আগে যেভাবে করছিলাম না, নিচেরটার অপোজিট চিহ্ন দিয়ে উপরে যে গুণ করতাম, আর্গুমেন্ট বললে এই কাজটা করতে হইতো, কিন্তু মডুলাস চাইছে, এই কাজটা করা লাগবে না, এই কাজটা করলেও পারবা। মডুলাস যদি চায়, তুমি যদি ম্যানুয়াল নিয়মে করো, মানে আমাদের জেড হচ্ছে জটিল সংখ্যার পরিচয়, জটিল সংখ্যাকে সবসময় জেড দিয়ে প্রকাশ করা হয়, বুঝছো? এই জন্য জেড ধরতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই অঙ্কটা আমরা যদি নিচেরটার অপোজিট চিহ্ন দিয়ে গুণটুন করেও করতে পারি তাও হবে, কিন্তু মডুলাস তো এত কাহিনী করা লাগে না, সহজ নিয়ম আছে। চলো সহজ নিয়ম শিখা দিই। এখন আমি ডাইরেক্ট লিখবা মডুলাস, বাম পাশে মডুলাস, ডান পাশে মডুলাস, অর্থাৎ বাম পাশে মডুলাস জেড, ডান পাশে মডুলাস যা আছে তা। লবে আছে 1 + 2i, হরে আছে 1 - 3i মডুলাস। বুঝতে পারছো? দ্রুত কথা বলো।
জি স্যার। এখন কথা হচ্ছে জি স্যার। এই মডুলাসটা আস্তে আস্তে ওকে, এই মডুলাসটা লবেও ভাগ করতে পারো, হরেও ভাগ করতে পারো। অর্থাৎ মডুলাসটাকে আমি লবেও ভাগ করে দিলাম আলাদা করে, হরেও ভাগ করে দিলাম। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। 3π/4 आंसर। ওকে ওকে, 3π/4 না, একটু ভুল করছো। থ্যাংক ইউ, চেষ্টা করছো, আবার চেষ্টা করো। বাচ্চারা তাড়াতাড়ি বলো, বুঝছো কিনা তাড়াতাড়ি বলো, বাকিরা। জি স্যার, জি স্যার। ওকে, আস্তে আস্তে। এখন এটা কমপ্লিট। তো এখন কথা হচ্ছে এই মডুলাস তুলতে হবে। মডুলাস তোলার নিয়ম কি জানো? বর্গমূল সাইন দিয়া বাস্তব অংশ স্কয়ার করবা, আর অবাস্তব অংশকে আই বাদ দিয়া স্কয়ার করবা। আমি একটা বুঝা দিই, এটা আমি পড়াইছিলাম। একটা কাল্পনিক সংখ্যার মডুলাস ওঠানোর নিয়ম হচ্ছে বর্গমূল সাইন দিতে হয়, বর্গমূল সাইন দিয়া বাস্তব সংখ্যা লেখা স্কয়ার করতে হয়, আর অবাস্তব সংখ্যা লেখা স্কয়ার করতে হয়। বাস্তব সংখ্যা হচ্ছে 1, এইটাকে বাস্তব বলে, আর আই যুক্তকে অবাস্তব বলে। তো বাস্তব সংখ্যা লিখবা, স্কয়ার করবা, প্লাস সূত্রের অবাস্তব সংখ্যা থেকে আই বাদ দিয়ে লিখতে হবে। আয়ের সহগ কত? 2 লিখে স্কয়ার করবা, আর একটা বর্গমূল সাইন। এইভাবেই একটা মডুলাসকে উঠাইতে হয়, বর্গমূল সাইন দিয়া বাস্তব অংশ স্কয়ার কইরা প্লাস অবাস্তব অংশ স্কয়ার কইরা। কথা বুঝছো? নিয়ম ওকে। এবার নিচেও সেম করব। নিচে কি করব বলো তো? বর্গমূল সাইন দিয়ে কি করব বলো, তোমরাই বলো। নিচে কি করব? 1 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তবে এখানে প্লাস হবে সূত্রে, বুঝছো? আমাদের নিচে কিন্তু একটা প্লাস হবে, দেখো ওই যে সূত্রের প্লাস। বর্গমূল সাইন দিয়ে বাস্তব অংশ 1 স্কয়ার করলাম, সূত্রের প্লাস, সূত্রের প্লাস দিয়া তারপর অবাস্তব অংশের মান -3 মাইনাস। সূত্রের প্লাস কি থাকবো? জি জি জি, আর মাইনাস থাকলেও প্লাস হবে, সূত্রে প্লাস হবে। তারপর হচ্ছে আমার অবাস্তব অংশের সহগ হচ্ছে -3 হোল স্কয়ার। এই ব্যাপারটা ক্লাসের সবাইকে বুঝতে পারছেন? তাড়াতাড়ি বলবেন। জি স্যার। থ্যাংক ইউ। এবার ক্যালকুলেশন করা বাচ্চাদেরও কাজ, তোমরাও বাচ্চা, তোমাদের কাজ এটা। তো 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, 1 স্কয়ার মানে 1, 3 স্কয়ার মাইনাস ছিল প্লাস ছিল 9, 1 + 4 1 + 9। তো এখানে যোগ করলে হবে 5। হ্যাঁ বলো। কিছু না, হাফ বাড়িবল মনে হয়। হ্যাঁ স্যার ওই যে অনুমতি দিয়ে যে গুণ করতাম, মানে স্যার এটাও কি ভুল হবে নাকি? না, হবে, একই আসবে, তবে তাড়াতাড়ি হবে না, দেরি হবে, এটা তাড়াতাড়ি হলো। তো এখানে আসবে √5, আসবে √10, উপরটা হচ্ছে কি √5, নিচেরটা কি √10, √5 √10, ঠিক আছে, √5 √10। এবার আমি রুটটাকে একটা করে দিলাম, রুটটাকে একসাথে যদি করে দিই দেখো এরকম আসবে। 1/√2। হ্যাঁ, ভেরি গুড। রুট করে দিলাম, উপরে 5 নিচে 10, ভাগ করলে 2 আসবে, বর্গমূল করলে 1কে বর্গমূল করলে 1, আর নিচে 2কে বর্গমূল করলে √2 হবে। এটাই অ্যান্সার। তাড়াতাড়ি বলো, বুঝছো কিনা? আমার আবার যেতে হবে বার্থডে প্রোগ্রামে, বসে আসি, তোমাদের ক্লাস নিচ্ছি রাত 10-10 বাজে। জি স্যার। হ্যাঁ ওকে। তো থ্যাংক ইউ সো মাচ, ক্লাস করছো, খুশি হলাম। আজকের মতো চমৎকার স্পেশাল 5 নাম্বার লেকচার এখানেই কমপ্লিট। আজকে তারার মধ্যে ক্লাস নিচ্ছি, কারেন্ট চলে গিয়েছে 2বার করে, তারপর ক্লাস নিলাম, লাইট বন্ধ হয়ে গেছে, অনেক ইন্টারেস্টিং, অনেক কিছু হাবিজাবি হয়েছে। তোমরা চেষ্টা করছো ক্লাস করতে। হ্যাঁ, কিছু বলতেছো? বলো বলো। যে বলতেছি যে ক্লাসটা তো আমি জয়েন করলাম এইমাত্র, জয়েন করতে পারি না, কারেন্ট ছিল না। আচ্ছা, তুমি কি তবে এই 26 ক্লাসটা না 27? 26 না 27? জি স্যার। তুমি 26 ব্যাচ না 27 ব্যাচ? 26 ব্যাচ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তোমাকে দিবনে মেসেঞ্জারে আমি আপলোড দিয়ে দিবনে নোটগুলো আর রেকর্ড ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে? ঠিক আছে। জানাত, মোহনা, ইমরান, তারপর হচ্ছে আয়েশা, তারপর হচ্ছে রুদ্র, স্মৃতি, আমাকে জানাও বুঝতে পারলা কিনা। হ্যাঁ স্যার। জি স্যার, হচ্ছে। দেখছো আমার তাড়া দিতেছো ক্লাস থেকে, যাও, কষ্ট পেলাম, তোমাদের জন্য বসেছিলাম, ক্লাস নিচ্ছি, তোমরা তাড়া দিচ্ছ ক্লাস থেকে। স্যার আপনি তো বললেন বার্থডে পার্টি, তো আপনি যাইতে হবে না, তাড়াতাড়ি যান। হ্যাঁ, তাড়াতাড়ি যাবো, কিন্তু বললা তো না যে স্যার আহারে কষ্ট করে ক্লাস নিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। তুমি তো বললা যে জান গা। আরে স্যার, কষ্ট করে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। তো এতক্ষণ পরে বলছো তো বলে দেওয়াতে, যাক, আমি কষ্ট পেলাম, কষ্ট মনে থাকবে। ওকে বাচ্চারা, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে অংশ নিও, সকল ফ্রেন্ড নিয়ে এসো। আল্লাহ হাফিজ।